লন্ডনের আলো ঝলমলে অভিজাত সমাজ। ঝাড়বাতির নিচে চলছে হাসি গল্প, কিন্তু সবার চোখ একজন মানুষের দিকে। একজন আফ্রিকান, তার চলন বলন, তার গাম্ভীর্য মুগ্ধ করছে সবাইকে। অথচ এই মানুষটি কোনো রাজা নন, কোনো কূটনীতিক নন, তিনি একজন পলাতক কৃতদাস। তার নাম আয়ুবা সুলাইমান দিয়ালো। ইউরোপীয়রা তাকে জোব বেন সোলোমন নামেও চিনত। পশ্চিম আফ্রিকার বন্ধু রাজ্যে তিনি ছিলেন একজন সম্মানিত আলেম, আরবিতে পারদর্শী এবং নিজ সম্প্রদায়ের একজন নেতা। ভাগ্যের কি নির্মম পরিহাস! তিনি নিজ দেশে ছিলেন সম্ভ্রান্ত এবং দাস ব্যবসার সাথে জড়িত। তিনি কিনা নিজের শিকার হলেন দাস প্রথার। তিনি বন্দী হলেন, আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পাচার হলেন, মেরিল্যান্ডের তামাক খেতে কঠোর পরিশ্রম করতে বাধ্য হলেন। দাসত্বের অপমান এবং শৃঙ্খলিত জীবন তার সমস্ত স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু দাসত্ব তার জ্ঞান কেড়ে নিতে পারেনি। তার আরবি লেখার দক্ষতা এবং বুদ্ধিমত্তায় তাকে মুক্তি পেতে সাহায্য করেছিল। কিভাবে সম্ভব হলো এই অলৌকিক ঘটনা? একজন দাস শুধু মুক্তি পেলেন না, তিনি ইংল্যান্ডের রাজ পরিবারের আতিথ্য পেলেন। রাজার সাথে দেখা করলেন। তার জীবনের কাহিনী প্রমাণ করেছিল যে আফ্রিকানরাও শিক্ষিত এবং মর্যাদাপূর্ণ হতে পারে। এই কাহিনী সাধারণ কোনো জীবই নয়, এটি টিকে থাকার এক রোমহর্ষক গল্প, যা প্রমাণ করে জ্ঞান এবং ভাগ্য যে কোনো মুহূর্তে জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা আয়ুবা সুলেমান দিয়ালোর অবিশ্বাস্য বিস্তারিত জীবন কাহিনীতে ডুব দেব। প্রস্তুত থাকুন, কারণ ইতিহাসের এই অধ্যায়টি আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে। চলুন ইতিহাসের এই বিস্ময়কর অধ্যায়টি উন্মোচন করি। গল্প শুরু ১৭০১ সালে পশ্চিম আফ্রিকার বন্দু রাজ্যে। এটি আজকের সেনেগাল এবং গাম্বিয়ার সীমান্ত এলাকা। বন্দু ছিল একটি শক্তিশালী এবং সমৃদ্ধ মুসলিম রাজ্য। আইবা সুলেমান দিয়ালোর পরিবার ছিল স্থানীয় শাসক এবং ধর্মীয় নেতা, প্রভাবশালী। আইবা ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন। তার বাবা ছিলেন একজন কাজী বা বিচারক। আইবা নিজেও ইসলামী আইনে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্থ সম্পন্ন করেছিলেন। তিনি ছিলেন একজন হাফেজ। তিনি আরবিতে অনর্গল লিখতেও পড়তে পারতেন, যা তাকে তার সম্প্রদায়ের একজন সম্মানিত এবং শিক্ষিত যুবক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তার জীবনের লক্ষ্য ছিল মক্কা ভ্রমণ করে পবিত্র হজ পালন করা। সেই সময় পশ্চিম আফ্রিকার দাস বাণিজ্য ছিল স্থানীয় অর্থনীতির একটি বিশাল অংশ। ইউরোপীয়রা উপকূলীয় এলাকায় দুর্গ স্থাপন করে বসেছিল। আফ্রিকান শাসকরা প্রায়শই যুদ্ধবন্দীদের বা অপরাধীদের দাস হিসেবে ইউরোপীয় বা আরব বণিকদের কাছে বিক্রি করত। দিয়ালোর পরিবারও এই বাণিজ্যের সাথে জড়িত ছিল। এটি ছিল তাদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা, যা আজকের দিনের নৈতিকতা দিয়ে বিচার করা আসলে কঠিন। আইবার বাবা তাকে নির্দেশ দিলেন গাম্বিয়া নদীর উপরে ইংরেজ রয়্যাল আফ্রিকান কোম্পানির কাছে তাদের পরিবারের দুজন দাসকে বিক্রি করতে। এটি ছিল একটি স্বাভাবিক বাণিজ্যিক কাজ, যা আইবা আগে প্রতিনিয়তই করত। আইবা তার দোভাষীকে নিয়ে রওনা হলেন। কাজ শেষে ফেরার পথে আইবা এবং তার দোভাষীকে ফুলারিয়া নামে একটি ভিন্ন গোষ্ঠীর ব্যবসায়ীরা আক্রমণ করে। এই দুটি গোষ্ঠীর মধ্যে প্রায়শই যুদ্ধ চলত। আইবা এবং তার দোভাষীকে বন্দী করা হয়, তাদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হয় এবং দাস হিসেবে গাম্বিয়ার ইংরেজ ক্যাপ্টেন হেনরি ডিলিংসের কাছে বিক্রি করে দেওয়া হয়। ভাবত তো সেই মুহূর্তের কথা, যিনি দাস বিক্রি করতে গিয়েছিলেন তিনি এখন শিকলে বাঁধা দাস। ভাগ্যের কি নির্মম পরিহাস! তাকে জাহাজে তোলা হয় এবং মধ্য আটলান্টিক মিডল প্যাসেজ পাড়ি দিয়ে আমেরিকা পাঠানো হয়। এই যাত্রা ছিল ভয়াবহ এবং অমানবিক। শত শত মানুষের সাথে গাদাগাদি করে নোংরা পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ১৭৩২ সালের এপ্রিলে মেরিল্যান্ডের অ্যানাপোলিসে পৌঁছান। সেখানে তাকে রবিন রবিন্স নামে একজন তামাক চাষির কাছে বিক্রি করা হয়। আইবার জীবন দাস জীবন হিসেবে ছিল চরম অপমানজনক। একজন শিক্ষিত, সম্ভ্রান্ত মানুষের জন্য কঠোর পরিশ্রম এবং দাস হিসেবে গণ্য হওয়াটা ছিল আসলে অসহনীয়। আইয়ুবা দাসত্বের মধ্যে থেকেও তার ধর্মীয় পরিচয় এবং রীতিনীতি বজায় রাখার চেষ্টা করতেন। তিনি গোপনে প্রার্থনা করতেন। তার মালিক রবিন্স তাকে কিছুটা স্বস্তি দিয়েছিলেন। তাকে ক্ষেত পাহারা দেওয়ার কাজ করতে দিয়েছিলেন, যাতে তিনি প্রার্থনার জন্য কিছুটা সময় পান। কিন্তু এই জীবন তার জন্য ছিল না। তিনি মুক্তি চেয়েছিলেন। তিনি তার মালিককে তার সম্ভ্রান্ত পরিবারের কথাও বলেছিলেন, কিন্তু রবিন্স তা বিশ্বাস করেননি। একদিন তিনি পালানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু ধরা পড়লেন। তাকে কেন্ট কাউন্টির জেলে পাঠানো হয়। সেখানে তিনি প্রায় ৬ মাস বন্দী ছিলেন। এই বন্দী জীবনই তার মুক্তির পথ খুলে দেয়। জেলে তার জীবনের সবচেয়ে বড় মোড় খুলল। জেলের কর্মীরা তার আরবি লেখার ক্ষমতা দেখে অবাক হয়। স্থানীয় অ্যাটর্নি টমাস ব্লুয়েড তার সাথে দেখা করতে আসেন। ব্লুয়েড আইয়ুবার সাথে কথা বলে তার শিক্ষা, বুদ্ধিমত্তা এবং ভদ্র আচরণে মুগ্ধ হন। আইয়ুবা ব্লুয়েটকে তার জীবন কাহিনী বলেন এবং তার বাবার কাছে সাহায্যের জন্য আরবিতে একটি চিঠি লেখেন। এই চিঠিটি ছিল তার মুক্তির চাবিকাঠি। ব্লুয়েট চিঠিটি রয়্যাল আফ্রিকান কোম্পানির পরিচালক এবং জর্জিয়া উপনিবেশের প্রতিষ্ঠাতা জেমস ওগলেথর্পের কাছে পাঠান।
ওগলেথর্প ছিলেন একজন সহানুভূতিশীল মানুষ এবং দাসপ্রথা বিরোধী কর্মী। তিনি আইবার গল্পে গভীরভাবে প্রভাবিত হন। তিনি বুঝতে পারেন এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয় এবং সাধারণ দাসও নয়। ওগলেথর্প এবং ব্লুয়েট মিলে অর্থ সংগ্রহের উদ্যোগ নিলেন। সমাজের বিভিন্ন স্তরে মানুষের কাছ থেকে, এমনকি রয়্যাল আফ্রিকার কোম্পানির কাছ থেকেও টাকা তোলা হলো। অবশেষে টমাস ব্লুয়েট আইবাকে তার মালিক রবিন্সের কাছ থেকে নির্দিষ্ট মূল্যে কিনে মুক্ত করেন। শর্ত ছিল আইবার টমাস ব্লুয়েটের সাথে ইংল্যান্ডে যাবেন। ১৭৩৩ সালের এপ্রিলে তারা মেটফোর্ট নামক জাহাজে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। অ্যাটলান্টিক পাড়ি দেওয়ার সময় তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ব্লুয়েট পরবর্তীতে আইবার জীবনের উপরে একটি বই লেখেন, যা তার কাহিনীকে পুরোপুরি অমর করে দেয়। ইংল্যান্ডে আইবা সুলেমান দিয়ালো এক সেলিব্রিটি হয়ে গেলেন। তার গল্প সবার মুখে মুখে ফিরতে লাগলো। তার জ্ঞান, ভাষাগত দক্ষতা এবং মর্যাদাপূর্ণ আচরণ অভিজাত সমাজকে মুগ্ধ করে। তাকে প্রিন্স জোব বা জোব বেন সোলোমন নামেও ডাকা হতো। তিনি রাজপরিবারের সাথে দেখা করেন। রাজা দ্বিতীয় জর্জের সাথেও তার সাক্ষাৎ হয়। রাজা তাকে একটি সোনার ঘড়ি উপহার দেন, যেখানে তার নাম আরবিতে খোদাই করা ছিল। এই সম্মান প্রমাণ করে যে আফ্রিকানদের প্রতি ইউরোপীয়দের ধারণায় পরিবর্তন আসতে শুরু করেছিল। বিখ্যাত শিল্পী উইলিয়ামস হোয়ার তার একটি প্রতিকৃতি আঁকেন, যা একজন মুক্তদাসের প্রথম পরিচিত তেলচিত্র হিসেবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই ছবিটি আজও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। আইবা লন্ডনে থাকাকালীন পবিত্র কুরআন হাতে কপি করেন এবং ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠায় সাহায্য করেন। তাদের কাছে তিনি কিছু গুরুত্বপূর্ণ আরবি পাণ্ডুলিপিও বিক্রি করেছিলেন। ১৭৩৪ সালে জুলাই মাসে দীর্ঘ ৩ বছর পর আইবা সুলেমান দিয়ালো তার নিজ দেশ আফ্রিকায় ফিরে যান। তার মুক্তি এবং ইংল্যান্ডে কাটানোর সময় ছিল অবিশ্বাস্য। যদিও ফিরে তিনি সেই একই ব্যবসা অর্থাৎ পুরনো দাস বাণিজ্যের সাথে আবারও যুক্ত হয়েছিলেন, যা তখনও স্থানীয় সমাজের একটি প্রচলিত প্রথা ছিল। তার কাহিনী দাসপ্রথার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে। আইয়ুবা সুলাইমান দিয়ালোর কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে শিক্ষার অসীম শক্তি। আইয়ুবার জ্ঞান এবং লেখার ক্ষমতা তাকে দাসত্ব থেকে মুক্তি পেতে এবং সম্মান অর্জন করতে সাহায্য করেছিল। জ্ঞানই তার মুক্তির পথ করে দিয়েছিল। টমাস ব্লুয়েট এবং জেমস ওগলেথর্পের মতো মানুষের সহানুভূতি প্রমাণ করে যে মানবিক মূল্যবোধ যেকোনো পরিস্থিতিতে জয়ী হতে পারে এবং একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আইয়ুবার গল্প ইউরোপীয়দের সেই ভুল ধারণা ভেঙে দিয়েছিল যে আফ্রিকানরা অশিক্ষিত বা বর্বর। তিনি প্রমাণ করেছিলেন যে আফ্রিকানরাও ইউরোপীয়দের মতোই বুদ্ধিমান, শিক্ষিত এবং মানবিক মর্যাদাপূর্ণ হতে পারে। আইয়ুবা সুলেমান দিয়ালোর জীবন আমাদের শেখায় যে পরিস্থিতিই হোক না কেন, জ্ঞান অর্জন এবং জ্ঞানের পরিচয় ধরে রাখাটা জরুরি।